আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। আজ আমরা যে নিউজটি আপনাদের জন্য নিয়ে এসেছি সেই প্রতিবেদনটি লিখেছেন এম এ নোমান। প্রতিবেদনটির শিরোনাম, দিল্লির আশীর্বাদ পেতে যা দিয়েছে শেখ হাসিনা সরকার। ভারতকে যা দিয়েছি সেটি তারা সারা জীবন মনে রাখবে, উক্তিটি শেখ হাসিনার। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট পদত্যাগ করে তিনি পালিয়ে আশ্রয় নেন প্রতিবেশী দেশ ভারতে। বর্তমানে তিনি দিল্লির সমর্থনে দেশবিরোধী নানা কর্মকাণ্ড চালাচ্ছেন। তার হাতে লেগে আছে হাজারো ছাত্র জনতার রক্ত। স্বৈরশাসক শেখ হাসিনার একটু আগে উল্লেখ করা উক্তির প্রেক্ষাপটে রাজনৈতিক অঙ্গন, কূটনৈতিক মহল ও প্রশাসন সহ জনমনে ঘুরপাক খাচ্ছে একটি প্রশ্ন: আশীর্বাদ পেতে শেখ হাসিনা ভারতকে কি দিয়েছেন। দৈনিক আমার দেশের অনুসন্ধান বলছে, গত 15 বছরে শেখ হাসিনা সরকার ভারতের সঙ্গে অন্তত 20টি চুক্তি ও 66টি সমঝোতা স্মারক সই করেছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের তথ্য অনুসারে এসব চুক্তি ও সমঝোতা স্মারকের অধিকাংশই সম্পাদিত হয়েছে একতরফাভাবে ভারতের স্বার্থ রক্ষা করে। ফলে চুক্তিগুলো পর্যালোচনার দাবি করেছেন দেশের অধিকাংশ রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকরা। বাংলাদেশ ও ভারতের মধ্যে 4156 কিলোমিটার সীমান্ত এলাকার মধ্যে 3271 কিলোমিটার এলাকাতে ভারত অবৈধভাবে কাঁটাতারের বেড়া তৈরির কাজ শেষ করেছে। ভারত অত্যন্ত গোপনে 2010 সালে শুরু করে 2024 সালে শেখ হাসিনার পতনের আগ মুহূর্ত পর্যন্ত এ বেড়া নির্মাণের কাজ করে। সীমান্ত ইস্যুতে ভারতকে অন্যায্য সুবিধা দিয়ে শেখ হাসিনা 4টি চুক্তি করেছিলেন বলে আমার দেশকে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় গত কয়েক মাস ভারত চুপ থেকে অবশিষ্ট 885 কিলোমিটার এলাকার কাঁটাতারের বেড়া নির্মাণে সর্বশক্তি প্রয়োগ করেছে। বিজিবি বাধা দিতে গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ শেখ হাসিনার আমলের চুক্তিগুলোর রেফারেন্স দিচ্ছে। সীমান্ত ইস্যুতে গোপন এ চুক্তিগুলোর বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করা হলে সাংবাদিকদের তিনি বলেন, সীমান্তে শূন্যরেখার ভেতরে অবৈধভাবে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য 2010 সালে শেখ হাসিনা ভারতের প্রস্তাবে সম্মতি দিয়েছেন। পরবর্তী সময় ভারত ও বাংলাদেশ এ বিষয়ে সই করেছে 4টি সমঝোতা স্মারকে। অসম এসব চুক্তি বাতিল করার জন্য আমরা ভারতীয় কর্তৃপক্ষকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। উপদেষ্টা জানান, বাংলাদেশ ভারত যুগ্ম সীমান্ত নির্দেশাবলী 1975 অনুযায়ী উভয় দেশের শূন্যরেখায় 150 গজের মধ্যে প্রতিরক্ষা সংবলিত যে কোনো কাজ সম্পন্নের বিষয়ে সুস্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। এছাড়া উভয় দেশের প্রয়োজনে শূন্যরেখা থেকে 150 গজের মধ্যে যে কোনো উন্নয়নমূলক কাজ করার ক্ষেত্রে একে অপরের সম্মতি নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। 2010 সালের পর বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান 4156 কিলোমিটার সীমান্তের মধ্যে 3271 কিলোমিটার এলাকায় ভারত সব নিয়ম নীতি লঙ্ঘন করে নির্মাণ করেছে কাঁটাতারের বেড়া। এখন বাকি 885 কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণে ভারত চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা এটা কোনোভাবেই করতে দেব না। প্রতিনিয়ত প্রতিটি এলাকায় আমরা নজরদারিতে রেখেছি। বহুল আলোচিত, সমালোচিত ও বিতর্কিত 1-11 সরকারের হাত ধরে 2009 সালে শেখ হাসিনা সরকার গঠনের পর প্রতিবেশী দেশ ভারতকে ট্রানজিট দেওয়ার বিষয়টি জোরে সোরে আলোচনায় আসে। সে সময় সরকারের মন্ত্রী ও আমলাদের মুখে মুখে ছিল, ভারতকে ট্রানজিট দিলে সিঙ্গাপুর, ব্যাংকক, দুবাইয়ের মতো হয়ে উঠবে বাংলাদেশের অর্থনীতি অবকাঠামো। সরকারের কেউ কেউ তখন বাংলাদেশকে ইউরোপ আমেরিকার দেশগুলোর মতো হবে বলেও প্রচার করে। নৌ পরিবহন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ভারত ও বাংলাদেশ প্রথমে নৌ ট্রানজিট চুক্তি স্বাক্ষর করে 2010 সালের নভেম্বর মাসে। এর আগে নৌ মন্ত্রণালয় চুক্তির খসড়া পর্যালোচনা করে মতামত চেয়ে তা আইন মন্ত্রণালয় পাঠায়। আইন মন্ত্রণালয় নেতিবাচক মতামত দিয়ে কিছু পর্যবেক্ষণ সহ 3 দফায় চুক্তিটির খসড়া নৌ পরিবহন মন্ত্রণালয় ফেরত পাঠিয়ে দেয়। আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগ সূত্র বলছে, নৌ পরিবহন মন্ত্রণালয় ভারতকে ট্রানজিট দেওয়ার বিনিময়ে কোনো ধরনের শুল্ক বা ট্যারিফ আরোপ করার বিষয়টি চূড়ান্ত খসড়ায় উল্লেখ করেনি। শেষ পর্যন্ত 4র্থ দফায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনায় আইন মন্ত্রণালয় ভারতকে ট্রানজিট দেওয়ার চুক্তির পক্ষে মত দিতে বাধ্য হয়। নৌ পরিবহন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, 2010 সালে চুক্তির আওতায় 2015 সালে ভারতের সঙ্গে আরও একটি প্রোটোকল সই হয়। এই প্রোটোকলের মাধ্যমে ভারতকে বাংলাদেশের 4টি নদীপথ ব্যবহারের অনুমতি দেওয়া হয়। এতে করে ভারতের কলকাতা ও মুর্শিদাবাদকে বাংলাদেশের
পূর্ব ভারতের আসাম, ত্রিপুরা ও মেঘালয়ের সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগ পায়। পর্যায়ক্রমে ভারত বাংলাদেশের কাছ থেকে সড়ক ও রেল ট্রানজিটও আদায় করে নিয়েছে। সড়ক ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ভারতের পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যের পণ্যগুলো বাংলাদেশের সড়ক, রেল ও জলপথে আখাউড়া, আশুগঞ্জ ও আখাউড়া হয়ে যাচ্ছে ত্রিপুরা, আসাম ও মেঘালয়ে। বাংলাদেশের স্থল ও জলভাগ ব্যবহার করে নৌ, সড়ক ও রেলপথে ভারতের এক রাজ্য থেকে অন্য রাজ্যে পণ্য পরিবহনের বিনিময়ে কি পরিমাণ অর্থ বাংলাদেশ সরকার পেয়েছে তার সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি। প্রতিশ্রুতি অনুযায়ী ভারতকে ট্রানজিটের বিনিময়ে বাংলাদেশ সিঙ্গাপুর হয়নি কেন, এমন প্রশ্ন ছিল নৌ পরিবহন মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে। জবাব দেওয়ার জন্য তিনি দুদিন সময় নেন। তৃতীয় দিন ওই কর্মকর্তা জানান, আসলে ট্রানজিট ও ট্রান্সশিপমেন্টের বিনিময়ে আমরা ভারতের কাছ থেকে কি পরিমাণ অর্থ পেয়েছি তার হিসাব করা হচ্ছে। ট্রানজিট চুক্তির পর প্রায় 14 বছর পার হতে চলেছে। দেশটি যেহেতু সিঙ্গাপুরের মতো উন্নত হয়নি, তাই শুল্ক ও ট্যারিফ বাবদ কিছু পেয়েছি তা বলা যাবে না। ভারতকে ট্রানজিট দেওয়ার বিষয়ে ওই সময় বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল প্রবল আপত্তি জানায়। সিলেটে বিএনপি নেতা ইলিয়াস আলীর নেতৃত্বে ট্রানজিট বিরোধী তীব্র আন্দোলন হয়। আশুগঞ্জ নদী বন্দর অভিমুখে ঢাকা থেকে লং মার্চও হয়। এরপর 2012 সালের 17 এপ্রিল ইলিয়াস আলী গুমের শিকার হন। রাজনৈতিক মহলের দাবি, ভারতকে একতরফা ট্রানজিট দেওয়ার বিপক্ষে অবস্থান নেওয়ায় ওই সময় দুই দেশের সরকারের টার্গেটে পরিণত হয়েছিলেন তিনি। ট্রানজিট আদায় করে নেওয়ার পর ভারত বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারের সুবিধা পায়। নৌ পরিবহন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, 2015 সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে এ সংক্রান্ত প্রোটোকল সই হয়। এই প্রোটোকলের আওতায় 2018 সালের অক্টোবর মাসে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী চট্টগ্রাম ও মোংলা সমুদ্র বন্দরে পৌঁছানো পণ্যসমূহ বাংলাদেশের ভূখণ্ডের ভেতর দিয়ে সড়ক, রেল ও জলপথে আখাউড়া হয়ে ত্রিপুরা, তামাবিল হয়ে মেঘালয় ও সুতারকান্দি হয়ে আসামে এবং বিবির বাজার হয়ে সীমান্তপুরে আনা নেওয়া করতে পারবে। 2023 সালের 25 এপ্রিল ভারতে চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারের চূড়ান্ত অনুমতি দিয়ে জাতীয় রাজস্ব বোর্ড প্রজ্ঞাপন জারি করে। এই প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত এগ্রিমেন্ট অন দ্য ইউজ অফ চট্টগ্রাম অ্যান্ড মোংলা পোর্ট ফর মুভমেন্ট অফ গুডস ফ্রম ইন্ডিয়া এর আওতায় উভয় দেশের মধ্যে স্বাক্ষরিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর অনুযায়ী ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট পণ্যের কাস্টমস প্রক্রিয়া সম্পন্ন করতে এ আদেশ জারি করা হয়। ফলে ভারত বন্দর দুটি ব্যবহার করে নিজ দেশের পণ্য পরিবহন করতে পারবে। চট্টগ্রাম আখাউড়া আগরতলা, মোংলা আখাউড়া আগরতলা, তামাবিল ডাউকি, শেওলা সুতারকান্দি ও বিবির বাজার সীমান্তপুর রুটে 16টি ট্রানজিট রুট খোলা হয়েছে। আন্তর্জাতিক অভিন্ন নদী তিস্তার উজানে গজলডোবা সহ কয়েকটি স্থানে বাঁধ নির্মাণ করে ভারত একতরফাভাবে পানি প্রত্যাহার করে চলেছে। এতে শুষ্ক মৌসুমে তিস্তা নদীতে পানির প্রবাহ থাকে একেবারেই তলানিতে। ফলে বাংলাদেশের গোটা উত্তরাঞ্চলে কৃষি উৎপাদন ব্যাহত হয়। বাংলাদেশ 1983 সাল থেকে তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায়ের চেষ্টা করে আসছে। ভারতও একের পর এক প্রতিশ্রুতি দিয়ে পানি বন্টন চুক্তি করছে না, উল্টো আন্তর্জাতিক নদী শাসন আইন লঙ্ঘন করে পানি প্রত্যাহার করে নিচ্ছে। 2019 সালের অক্টোবরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরের সময় তিস্তার পানি বন্টন চুক্তি হবে এমন অঙ্গীকার করে দুটি দেশই। সফরে দুই দেশের শীর্ষ নেতার বৈঠকের আলোচ্য সূচিতে তিস্তা চুক্তির খসড়া তো দূরের কথা, আন্তর্জাতিক এ নদীর পানি প্রবাহের কথাই ওঠেনি। উল্টো বাংলাদেশের নিজস্ব নদী ফেনীর পানি চেয়ে বসে ভারত। বৈঠকে শেখ হাসিনা নরেন্দ্র মোদীর আবদার ফেলতে পারেননি। দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী বাংলাদেশ ভারতকে 1.82 কিউসেক পানি দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এ চুক্তির আগে শেখ হাসিনা জাতীয় সংসদ ও মন্ত্রিসভার অনুমোদন নেননি বলে অভিযোগ ওঠে। পানি বিশেষজ্ঞ সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন এ চুক্তির তীব্র সমালোচনা করে। এ চুক্তির পর দেশে ফিরে শেখ হাসিনা একটি সংবাদ সম্মেলন করে সমালোচনার জবাব দেন। ভারতকে ফেনী নদীর পানি দেওয়ার পক্ষে সাফাই গিয়ে শেখ হাসিনা সংবাদ সম্মেলনে বলেন, ত্রিপুরার মানুষকে কিছু খাওয়ার পানি দিচ্ছি। এই বিশাল নদীর কিছু পানি ভারতকে দেওয়ার ফলে এত চিৎকার করা হচ্ছে কেন? ভারত পান করার জন্য কিছু পানি চেয়েছে, আমরা দিয়েছি। এটা নিয়ে কিছু মানুষ খুব সমালোচনা করছে ও লেখালেখি করছে। আর বিএনপি তো সমালোচনা করেই চলেছে। তারা এটা নিয়ে সমালোচনা করছে কোন মুখে? 2023 সালের জুলাই থেকে 2024 সালের জুলাই পর্যন্ত ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ছিল $7,160.81 মিলিয়ন। এমন বাণিজ্য ঘাটতি বিশ্বে বিরল ঘটনা বলে মনে করেন অর্থনীতিবিদরা। তাদের মতে বাংলাদেশ ভারতের একটি উন্মুক্ত বাজারে পরিণত হয়েছিল গত 15 বছর। দেশের চাহিদা অনুযায়ী অনেক পণ্যই আমদানি করতে হয়, কিন্তু বিকল্প বাজার না খুঁজে সবকিছুই ভারত থেকে কিংবা ভারতের মাধ্যমে আমদানি করা শেখ হাসিনার একটি প্রবণতা হয়ে দাঁড়িয়েছিল বলেও জানান
অর্থনীতিবিদরা। বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে 2023-24 অর্থ বছরে স্থলপথে দুই দেশের মধ্যে 1,60,28,800 টন পণ্য আমদানি রপ্তানি হয়। এর মধ্যে ভারত থেকে আমদানি হয় 1,50,50,363 টন। এ সময় বাংলাদেশ থেকে রপ্তানি হয় 9,78,438 টন পণ্য, অর্থাৎ প্রায় 94% ভারতের অনুকূলে। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ভারত তাদের 360টি পণ্য বাংলাদেশের রপ্তানির সুযোগ পাচ্ছে। এর মধ্যে শুল্কমুক্ত সুবিধা পায় 135টি পণ্যে। অন্যদিকে কাগজে কলমে বাংলাদেশ 36টি পণ্যের রপ্তানির সুযোগ পেলেও বাস্তবে হাতে গোনা কয়েকটি পণ্য রপ্তানি হচ্ছে। দেশে বর্তমানে বিদ্যুতের চাহিদা সর্বোচ্চ 17,800 মেগাওয়াট। দেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 26,844 মেগাওয়াট। এ তথ্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের। চাহিদার তুলনায় উৎপাদন ক্ষমতা বেশি হওয়ার পরও ভারত থেকে উচ্চ মূল্যে বিদ্যুৎ আমদানির চুক্তি করে শেখ হাসিনা সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2017 সালে তার নয়াদিল্লি সফরের সময় ভারতের আদানি পাওয়ারের সঙ্গে চূড়ান্ত বিদ্যুৎ ক্রয় চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত গৌতম আদানি বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ব্যক্তিদের একজন। তিনি আদানি পাওয়ারের মালিক। 2015 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম ঢাকা সফরের সময় ভারত থেকে বিদ্যুৎ আমদানির বিষয়ে প্রথম চুক্তি হয়। দেশের বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞদের অভিমত, ভারতের আদানির সঙ্গে সম্পাদিত এ চুক্তি দেশের স্বার্থে নয়, ভারতীয় প্রতিষ্ঠান আদানির স্বার্থকে প্রাধান্য দিয়েই করা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন বারবার দাবি করলেও চুক্তিটি প্রকাশ করেনি তৎকালীন আওয়ামী লীগ সরকার। তবে আমার দেশের হাতে 158 পৃষ্ঠার অসম এ চুক্তির কপি রয়েছে। চুক্তির বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আমার দেশকে জানান, বর্তমানে প্রতি মাসে অতিরিক্ত 700 কোটি টাকা গচ্চা দিতে হচ্ছে বাংলাদেশকে। বিদ্যুৎ আমদানির কয়েকটি অসঙ্গতি তুলে ধরে তিনি বলেন, চুক্তিতে যে ট্যারিফের কথা বলা হয়েছে তা আমাদের স্থানীয় কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র থেকে ক্রয় মূল্যের প্রায় দ্বিগুণ। চুক্তি অনুযায়ী আগামী 25 বছরে ভারতের আদানি পাওয়ারকে বাংলাদেশের প্রায় 23.87 বিলিয়ন ডলার দিতে হবে, যা বর্তমানে দেশের সমুদায় রিজার্ভের চেয়েও বেশি। বিদ্যুৎ মন্ত্রণালয় জানিয়েছে, ভারতের আদানি পাওয়ার সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত 11টি চুক্তি খতিয়ে দেখতে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের চুক্তি পর্যালোচনা সংক্রান্ত একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি ইতিমধ্যেই 11টি বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কিত সমস্ত নথিপত্র তলব করেছে। বাংলাদেশে লাখো বেকার চাকরির জন্য ঘুরছেন। শিক্ষিত বেকার তরুণদের ভালো চাকরির প্রত্যাশায় অবৈধভাবে ইউরোপের দেশগুলোতে পাড়ি দিতে গিয়ে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে প্রাণ হারাচ্ছেন। এ অবস্থায় বাংলাদেশে ভারতের কয়েক লাখ মানুষ বৈধ ও অবৈধভাবে চাকরি করছেন। ভারতের রেমিটেন্স প্রদানকারী দেশগুলোর মধ্যে শীর্ষ 5টি দেশের মধ্যে বাংলাদেশের নামও রয়েছে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগের তথ্য বলছে, 2020-21 অর্থ বছরে দেশে কর্মরত বিদেশিরা 9,40,00,000 ডলারের সমপরিমাণ অর্থ নিজ দেশে পাঠিয়েছেন। 2021-22 অর্থ বছরে যা 11,50,00,000 ডলারে দাঁড়ায়। আর এই অর্থ পাঠানোর দৌড়ে সবচেয়ে এগিয়ে ভারতীয়রা। বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে, গত অর্থ বছরে 4,40,00,000 ডলার রেমিটেন্স গেছে ভারতে, যা দেশের বাইরে যাওয়া রেমিটেন্সের মধ্যে সর্বোচ্চ। প্রতি বছর দেশের স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক পর্যায়ের 1,89,00,000 শিক্ষার্থীর জন্য 23 কোটির বেশি বইয়ের প্রয়োজন হয়। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এসব বইয়ের যোগান দেয়। এনসিটিবির বই ছাপানোকে কেন্দ্র করে দেশে একটি বিশাল প্রকাশনা শিল্প গড়ে ওঠে। এ শিল্পের সঙ্গে দেশের কয়েক লাখ মানুষ যুক্ত হয়। কাগজ আমদানি, ছাপাখানা তৈরি, বই ছাপানো, বাঁধানো ও সরবরাহের কাজে সরগরম থাকত রাজধানীর বিভিন্ন এলাকা। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর শিক্ষার্থীদের এসব পাঠ্যপুস্তক ছাপানোর দায়িত্ব ভারতের হাতে তুলে দেয়া হয়। শেখ হাসিনার আমলে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী ভারতীয় প্রতিষ্ঠানের মাধ্যমে পাঠ্যপুস্তক ছাপানোর কাজ করায় প্রথম দিকে ব্যাপক আন্দোলন করে দেশের ছাপাখানার মালিক ও কর্মীরা। আগের সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছরের জন্য প্রাথমিকের প্রায় 1 কোটি পাঠ্য বই ছাপানোর কাজ পায় ভারতীয় প্রীতম্বর বুকস প্রাইভেট লিমিটেড ও পায়োনিয়ার প্রিন্টার্স নামে দুটি প্রকাশনার প্রতিষ্ঠান। দেশের প্রকাশকদের বাদ দিয়ে ভারতীয় প্রকাশকদের বই ছাপাতে দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকেই। ব্যাপক সমালোচনার পর গত 28 অক্টোবর ভারতীয় প্রতিষ্ঠানকে দেওয়া বই ছাপানোর কার্যাদেশ বাতিল করে অন্তর্বর্তী সরকার নতুন করে দরপত্র আহ্বানের সিদ্ধান্তের কথা জানায়। ভারতের কবজা থেকে পাঠ্যপুস্তক ছাপানোর কাজ বাংলাদেশে পুরোপুরিভাবে ফিরে আসায় দেশের প্রকাশনা শিল্প ফের সরগরম হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরা।
2024 সালে শেখ হাসিনা টানা দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আসনে বসার পরই ভারতের সঙ্গে একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির উদ্যোগ নেন। এ ধরনের একটি চুক্তি হলে বাংলাদেশ সিকিম বা হায়দরাবাদের মতোই স্বাধীনতা হারানোর ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন ভূ রাজনৈতিক বিশ্লেষকরা। বিভিন্ন মহলের আপত্তি ও প্রতিবাদ উপেক্ষা করেই শেখ হাসিনা অত্যন্ত গোপনে ভারতের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা সমঝোতা স্মারক সই করেন। 2018 সালের 12 মে একটি গণমাধ্যম এ তথ্য প্রকাশ করে। এতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সরকারকে ভারত প্রতিরক্ষা খাতে যে $500 মিলিয়ন ঋণ দিয়েছে, কিভাবে সেই অর্থ ব্যয় হবে তার রূপরেখা ঠিক করতে 3টি সমঝোতা স্মারক সই হয় দুই দেশের মধ্যে। ঋণের অর্থ কিভাবে খরচ হবে, কোন কোন প্রতিরক্ষা সামগ্রী কেনাবেচা হবে, সহযোগিতার ক্ষেত্রে কোথায় কিভাবে বাড়ানো হবে সেটা উল্লেখ করা হয় ওই সমঝোতা স্মারকে। এছাড়া বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের প্রয়োজন ভিত্তিক চাহিদাপত্র ভারতকে দেবে, তা পাওয়ার পর ঠিক হবে ভারত কি সরবরাহ করতে পারে। আগের সমঝোতা স্মারকের সূত্র ধরে ভারতের সঙ্গে $500 মিলিয়ন প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় চুক্তি সই করে বাংলাদেশ। বাংলাদেশ ভারতের সঙ্গে অত্যন্ত গোপনে এ চুক্তি করেছে বলে অভিযোগ ওঠে। চুক্তির পর 2022 সালের 6 সেপ্টেম্বর নয়াদিল্লিতে ভারতের প্রতিরক্ষা সচিব বিনয় মেহতা সাংবাদিকদের সামনে তা প্রকাশ করেন। $500 মিলিয়ন চুক্তিটির বিষয়ে বিনয় মোহন সাংবাদিকদের বলেন, প্রতিরক্ষা এলওসির অধীনে প্রথম চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। প্রতিরক্ষা এলওসি হলেও এটি উন্নয়ন অংশীদারত্ব কাঠামোর একটি অংশ। নিরাপত্তা ও কৌশলগত সহযোগিতার ক্ষেত্রেও এর ভূমিকা রয়েছে। এই প্রচেষ্টা প্রতিরক্ষা ও নিরাপত্তার ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক অংশগ্রহণ আরও উন্মুক্ত করবে। ভৌগোলিক অবস্থানের কারণে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো থেকে পণ্য ও মালামাল আনা নেওয়ার ক্ষেত্রে বেশ বেগ পেতে হয় ভারতকে। মাঝখানে বাংলাদেশ থাকায় দেশের অন্য অংশের সঙ্গে রাজ্যগুলোর পণ্য পরিবহন বেশ ব্যয়বহুল ও সময় সাপেক্ষ। সে কারণেই বাংলাদেশের কাছের পণ্য ট্রানজিট সুবিধা চেয়ে আসছিল ভারত। ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনে ক্ষমতা হারিয়ে ভারতে পালানোর মাত্র 2 মাস আগে দেশটিতে যান শেখ হাসিনা। ওই সফরটি ছিল শেখ হাসিনার শেষ আনুষ্ঠানিক সফর। এ সফরে তিনি ভারতকে রেল ট্রানজিট দিতে সম্মতি জানিয়ে আসেন। এটিকে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন গোলামির চুক্তি হিসেবে চিহ্নিত করে তীব্র সমালোচনা করে। তারা চুক্তিটি প্রকাশ করারও দাবি জানায়। ভারতকে একতরফা রেল ট্রানজিট দেওয়ার বিষয়ে দেশি বিদেশি বিভিন্ন গণমাধ্যম বিশ্লেষণধর্মী সংবাদ প্রকাশ করে। বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞদের দেওয়া তথ্য মতে ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন সেই দেশের ছত্তিশগড়ে 1320 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছিল। সেই দেশের পরিবেশ মন্ত্রণালয়ের গ্রিন প্যানেলের EIA রিপোর্ট প্রকল্পটিকে পরিবেশের জন্য মারাত্মক হুমকি বলে প্রতিবেদন দাখিল করায় ভারত সরকার এ প্রকল্পটি সে দেশের পরিবর্তে বাংলাদেশে করার প্রস্তাব দেয়। 2010 সালের জানুয়ারি মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় সে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। সেখানে দুই দেশের মধ্যে সহযোগিতার ভিত্তিতে বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালনের একটি প্রস্তাব ছিল। এ প্রস্তাবের ভিত্তিতে 2012 সালে সুন্দরবনের নিকটবর্তী রামপালে দুটি 660 ইউনিট মিলে মোট 1320 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠার জন্য ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের সঙ্গে বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চুক্তি সই হয়। চুক্তি স্বাক্ষরের আগে 2010 সালের 27 ডিসেম্বর কোনো রকম পরিবেশগত প্রভাব নিরূপণ না করে প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের আদেশ জারি করা হয় এবং অবকাঠামো উন্নয়নের রূপরেখা চূড়ান্ত করা হয়। তীব্র সমালোচনাকে পাশ কাটিয়ে 2022 সালের শেষ দিকে এই বিদ্যুৎ কেন্দ্রটি চালু করা হলেও কারিগরি ত্রুটি, কয়লা সংকট ও অন্যান্য কারণে এখন পর্যন্ত মোট 7 বার বন্ধ হয়ে যায়। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, এই বিদ্যুৎ কেন্দ্রটি মূলত ভারতের আবদার রক্ষার জন্যই করা হয়েছিল। এটি বাংলাদেশের জন্য কখনোই লাভজনক হবে না। এদিকে এই বিদ্যুৎ কেন্দ্রটি চালুর আগে সরেজমিনে দেখা গেছে এটির নির্মাণ শ্রমিকদের থেকে শুরু করে কারিগরি কাজে যুক্ত ব্যক্তিদের মধ্যে বেশিরভাগই ছিলেন ভারতীয়। খুব সামান্য সংখ্যক বাংলাদেশি নাগরিক ছিলেন। ভারতীয় নাগরিকদের আসবাবপত্র থেকে শুরু করে দৈনন্দিন প্রয়োজনের ব্যবহৃত সবকিছুই তারা ভারত থেকে আমদানি করেন বলে জানান স্থানীয় বাসিন্দারা।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে ভারতের একচেটিয়া প্রাধান্য রয়েছে। বিশেষ করে গত 15 বছরে বাংলাদেশের আইটি খাতে এখন ভারতীয় নাগরিকদের রাজত্ব চলছে বলে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে বিভিন্ন গণমাধ্যমে। একটি আন্তর্জাতিক গণমাধ্যম এ সংক্রান্ত এক প্রতিবেদনে উল্লেখ করে এসব খাতে এখন প্রায় 5 লাখ ভারতীয় নাগরিক কাজ করছে। এর মধ্যে শতকরা মাত্র 10% বৈধভাবে, বাকি 90% অবৈধভাবে কাজ করছে। পোশাকের বাইং হাউসগুলো নিয়ন্ত্রণ করছে ভারতীয়রা। ভারত তিস্তা নদীর পানি একতরফাভাবে প্রত্যাহার করে নেওয়ার ফলে বাংলাদেশের উত্তরাঞ্চল দিন দিন মরুময় হচ্ছে। এতে কৃষি ফলন মারাত্মক ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বাংলাদেশ তিস্তা মহাপ্রকল্প নামে একটি প্রকল্প গ্রহণ করে। চীন এ প্রকল্পে অর্থায়ন ও কারিগরি সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও চীন পাওয়ার কনস্ট্রাকশন কর্পোরেশন অফ চায়না বা পাওয়ার চায়নার মধ্যে 2016 সালের 28 সেপ্টেম্বর একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অথচ চলতি বছরে শেখ হাসিনা ভারত সফর করে দেশে ফিরে হঠাৎ করে তিস্তা প্রকল্পের বিষয়ে উল্টো কথা বলতে শুরু করেন। তিনি তিস্তা প্রকল্প ভারতকে দিয়ে করাবেন বলে ঘোষণা দেন। শেখ হাসিনা এ বিষয়ে সংবাদ সম্মেলনে বলেন, তিস্তা প্রকল্প আমাদের করতে হবে। এ নিয়ে চীন ভারত দুই দেশই আমাদের প্রস্তাব দিয়েছিল। এর মধ্যে চীন সম্ভাব্যতা যাচাই করেছে। আমি এখানে বেশি প্রাধান্য দেব যে এটা ইন্ডিয়া করুক, কারণ তিস্তার পানিটা ইন্ডিয়া আটকে রেখেছে। তাদের কাছ থেকে যদি আমাদের আদায় করতে হয় তাহলে এ প্রজেক্টের কাজ তাদেরই করা উচিত। তারা প্রজেক্ট করে যখন যা প্রয়োজন তা তারা দেবে। বাংলাদেশ ও ভারত অকৃত্রিম বন্ধুত্বের সব সীমা অতিক্রম করেছে বলে প্রতিনিয়ত বলতেন শেখ হাসিনা সহ তার মন্ত্রিসভার সদস্যরা। যদিও বহু চেষ্টার পরও ভারতে বাংলাদেশের কোনো টিভি চ্যানেল সম্প্রচার করা সম্ভব হয়নি। অন্যদিকে বাংলাদেশে ভারতের 100টিরও বেশি টিভি চ্যানেল সম্প্রচার চালিয়ে আসছে। সেই সঙ্গে শত কোটি টাকার বিজ্ঞাপন ব্যবসাও ভারতীয় প্রতিষ্ঠানগুলোই নিয়ন্ত্রণ করছে। তথ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ভারতের জি ও স্টার গ্রুপের দুটি চ্যানেল জি বাংলা ও স্টার জলসা বাংলাদেশে মাত্র 3 লাখ টাকায় ডাউনলিঙ্ক করে কোটি কোটি টাকার বিজ্ঞাপন নিয়েছে। বেসরকারি টেলিভিশন চ্যানেলের মালিকদের হিসাবে 2016 সাল পর্যন্ত প্রায় 70 কোটি টাকার বিজ্ঞাপন পেয়েছে এ দুটি চ্যানেল। অথচ বাংলাদেশ কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইনে বলা হয়েছে, বাংলাদেশি দর্শকদের জন্য বিদেশি কোনো টিভি চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন প্রচার করা যাবে না। 2009 সালের 25 ফেব্রুয়ারি মাত্র 36 ঘন্টায় বিডিআর এর তৎকালীন মহাপরিচালক সহ দেশের মেধাবী 57 সেনা কর্মকর্তা সহ মোট 54 জনকে হত্যা করা হয়। বিডিআর সদর দপ্তরে সংঘটিত এই হত্যাকাণ্ডের মূল লক্ষ্য ছিল দেশের সীমান্তকে অরক্ষিত করে তোলা। আর এই ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের পেছনে প্রকাশ্যভাবে প্রতিবেশী দেশ ভারতের ইন্ধন ছিল বলে অভিযোগ ওঠে বিভিন্ন মহল থেকে। এ কারণে এ ঘটনায় আর আন্তর্জাতিক কোনো তদন্ত হয়নি বলে ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের অভিযোগ রয়েছে। এ বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল অবসরপ্রাপ্ত মঈন ইউ আহমেদও তদন্তের দাবি জানিয়েছিলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। নিজের ইউটিউব চ্যানেলে সাবেক এ সেনা প্রধান বলেন, বিডিআর বিদ্রোহ ঘটনায় আমি যখন তদন্তের আদেশ দেই তখন আমাকে বলা হয়, যখন সরকারি বিষয় তদন্ত করছে তখন আমাদের তদন্তের প্রয়োজন কি? এ তদন্ত করতে ওই সময় সরকারের কাছ থেকে যে সাহায্যের প্রয়োজন ছিল তা আমরা পাইনি। বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে ভারতকে সরাসরি দায়ী করেন প্রতিষ্ঠানটির সাবেক মহাপরিচালক ডিজি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মইনুল ইসলাম, যিনি বিডিআর হত্যাকাণ্ডের পরপরই বিজিবি মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আওয়ামী লীগ সরকারের বিগত 15 বছরে প্রায় 500 বাংলাদেশি নাগরিককে সীমান্তে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বাংলাদেশ কখনোই এসব হত্যাকাণ্ডের প্রতিবাদ করেনি। বরাবরই শেখ হাসিনা সরকার নতজানু নীতি অনুসরণ করে চলেছে। ফেলানীকে গুলি করে হত্যার পর তার লাশ কাঁটাতারের বেড়ার উপর ঝুলিয়ে রেখেছিল। 2024 সালের 7 জানুয়ারি নির্বাচনের 2 সপ্তাহ পর 22 জানুয়ারি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ যশোরের শার্শা উপজেলার ধান্যখালী সীমান্তে বাংলাদেশ ভূখণ্ডের অভ্যন্তরে প্রবেশ করে বিজিবি সদস্যকে গুলি করে হত্যার পর তার লাশ ভারতে নিয়ে যায়। দুদিন পর ভারত বিজিবি সদস্যের লাশ ফেরত দেয়। বাংলাদেশের ভূখণ্ডের ভেতরে ঢুকে প্রতিরক্ষা বাহিনীর একজন সদস্যকে হত্যা করে লাশ নিয়ে যাওয়ার ঘটনায় দেশের মানুষের মনে ক্ষোভ জন্মালেও চুপ ছিল আওয়ামী লীগ সরকার। পরে সচিবালয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে একজন সাংবাদিক প্রশ্ন করলে তিনি বলেন, আপনারা আমার কাছে এমন একটি প্রশ্ন করেছেন, সেটাও মিডিয়াতে আনবেন না। এই বিষয়টি পুরোপুরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখভাল করছেন। বিষয়টি নিয়ে ওই সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের কাছেও প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে হাসান মাহমুদ বলেন,
এমন কোনো ঘটনার কথা আমি এখনো শুনিনি। আগে জেনে পরে আপনাদের প্রশ্নের জবাব দেব। ক্ষমতায় আসতে ও টিকে থাকতে ভারতের উপর পুরোপুরি নির্ভরশীল ছিলেন শেখ হাসিনা। 2014 সালে একতরফা নির্বাচন আওয়ামী লীগ ছাড়া বাকি সব রাজনৈতিক দল বর্জন করায় বিপাকে পড়ে যায় ভারত ও আওয়ামী লীগ। ওই সময় ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং ঢাকা সফর করে এইচ.এম. এরশাদকে ভোটারবিহীন নির্বাচনে যেতে বাধ্য করেন। ওই সময় প্রকাশ্যে এই ঘটনা ঘটে। গত জাতীয় সংসদ নির্বাচনের আগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন ভারত সফর শেষে দেশে ফিরে প্রকাশ্যে ঘোষণা দিয়ে বলেন, আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বলে এসেছি তারা যেন শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আসতে সহায়তা করে। রাজনীতির মাঠে ডক্টর মোমেনের এই বক্তব্য বেশ আলোচনার জন্ম দেয়। ওই নির্বাচনে বিজয়ী হওয়ার পর শেখ হাসিনা চীন সফরে যান। এ সফর বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের কাছ থেকে জানতে চাইলে গত 3 জুলাই সাংবাদিকদের তিনি বলেন, প্রধানমন্ত্রীর চীন সফরে ভারতের আপত্তি নেই। তিনি ভারত সফরের সময় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে চীন সফরের বিষয়টি জানিয়েছিলেন। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের অব্যাহত অপপ্রচার ও জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতীয় ঐক্যের ডাক দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এই আহ্বানে সাড়া দিয়ে গত 4 ডিসেম্বর দেশের সব রাজনৈতিক দলের শীর্ষ নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ভারতের সঙ্গে গত 15 বছরে ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে করা সব চুক্তি ও সমঝোতা স্মারক যাচাই বাছাই করার পরামর্শ দেন। তারা ক্ষতিকর চুক্তিগুলো বাতিলেরও প্রস্তাব দেন। এ বিষয়ে ওই রাতে আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, ভারতের সঙ্গে সম্পাদিত ক্ষতিকর যেসব চুক্তি রয়েছে সেগুলো বাতিল করার দাবি জানিয়েছেন দেশের সব রাজনৈতিক দল। বৈঠকে বাংলাদেশের প্রতি ভারতের যে অর্থনৈতিক নিপীড়ন, সাংস্কৃতিক আধিপত্য, অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানোর চেষ্টা, সেটার নিন্দা জানানো হয়েছে। একই সঙ্গে ভারতকে বাংলাদেশের প্রতি মর্যাদাশীল ও সৎ প্রতিবেশী সুলভ আচরণ করার আহ্বান জানানো হয়েছে। প্রিয় দর্শক, আজকে আমাদের আয়োজন ছিল এ পর্যন্তই। কাল আবার আরেকটি লিড নিউজ নিয়ে একই সময় একই চ্যানেলে আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।